দোলযাত্রার দিনে আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। শুভ দোলযাত্রা সকলকে প্রথমে। আশা করি সবাই খুব ভালো করে রং খেলেছো সারাদিন এবং খুব এনজয় করেছো। আমাদের আজকের যদিও ভিডিওর বিষয়টা একটু অন্য। আ যারা এই চ্যানেলের নিয়মিত ফলোয়ার সংখ্যাটা খুবই কম। কিন্তু ২-৪ জনও যদি নিয়মিত ফলো করে তারা হয়তো লক্ষ্য করেছে যে আ ৮ তারিখে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে আমাদের ৮ তারিখের পর থেকে ইনফ্যাক্ট ৮ তারিখ সন্ধ্যাবেলার পর থেকেই চ্যানেলটা ডিসেবল হয়ে গেছিল। ডিসেবল বা বলা ভালো যে এক প্রকার ডিলিট হয়ে গেছিল। অর্থাৎ চ্যানেলটা দেখা যাচ্ছিল না আর। ৮ তারিখ রবিবার ছিল। তারপরে পরবর্তী যে ঘটনাক্রম প্রায় ২০ দিন লেগেছে এটাকে রিকভার করতে। আ আশা করেছিলাম যে রিকভারি আর কোনোভাবেই সম্ভব হবে না এবং সেভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে যদি আবার প্রয়োজন হয় শূন্য থেকে শুরু করতে হবে। এবং তার জন্য আমি প্রস্তুত ছিলাম সম্পূর্ণভাবে। পরদিন থেকেই আমি প্রস্তুত ছিলাম শূন্য থেকে শুরু করার জন্য। যদি প্রয়োজন হয়। কিন্তু আল্টিমেটলি ফিরে পাওয়া গেছে। যদিও খুব একটা যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেরকম নয়। বেশ খানিকটা ক্ষতি হয়েছে, ক্ষতি করেছে যারা হ্যাক করেছিল চ্যানেল। এবং কিভাবে হয়েছিল বিষয়টা, কিভাবে সেটা ফিরে পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে কিনা, কে বা কারা করেছে এবং সর্বোপরি দর্শক যারা সকলের সাথেই তো এটা যেকোনো সময় হতে পারে। কেননা আমরা সাইবার প্রতারণা, সাইবার সুরক্ষা এই বিষয়গুলো নিয়ে আমাদের ডেসক্রিপটিভ লেখা তো আমরা লেখালেখি করে থাকি। সেই বিষয়টা নিয়ে একটা সতর্ক বার্তা, একটা সচেতনতার বার্তা দেওয়ার আ কথা আমি ভেবেছি এই ভিডিওর মধ্যে। খুব বেশি বড় ভিডিও হবে না। কিন্তু মূলত এর মধ্যে পড়াশোনার কোনো উপকরণ নেই, পড়াশোনার কোনো উপাদান নেই। সুতরাং পড়াশোনার উপাদান বা উপকরণ খোঁজার জন্য যারা এই ভিডিওতে এসেছো, আ তাদেরকে ১ম এই বলব যে আ আপাতত এই ভিডিও থেকে বিরতি নেওয়ার জন্য। যারা মসলা খুঁজতে এসেছো, মসলা দেওয়ার জন্যই ভিডিওটা। আ সে কারণেই এই ভিডিওটা করা আরকি, বিষয়টা আলোচনা করার জন্য। একটু খুলে বলি পুরোটা। কিভাবে হয়েছিল এবং কিভাবে সুরক্ষিত থাকা সম্ভব? আমরা যারা মোটামুটি একটু পুঁথিগত পড়াশোনা যাদের রয়েছে, পেটে ২ কলম বিদ্যা রয়েছে, পেটে যদি ডুবুরি নামানো হয় মোটামুটি খুঁজে-টুজে ২-১ পাতা উদ্ধার করে আনতে পারবে। তাদের সাথেও যদি এরকম প্রতারণা করা সম্ভব হয়, তাহলে সাধারণ মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বা বিভিন্ন রকমের আম মানে পার্সোনাল যে ডেটা গুলো সেগুলো শেয়ার করা রয়েছে, তাদের ক্ষেত্রে ওটিপি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে তারা কতটা ভালনারেবল জায়গায় আছেন, সেটা সহজেই অনুমেয়। ৮ তারিখ সন্ধ্যাবেলা ৮ই ফেব্রুয়ারি রবিবার ছিল। রবিবার সন্ধ্যাবেলা আমি যথারীতি সেদিন রাতে ক্লাস ছিল। তার জন্য কিছু মেটেরিয়াল প্রিপেয়ার করছিলাম এবং একই সাথে আমি নিজস্ব মেইল আইডিতে কিছু মেইল চেক করছিলাম। মানে আ অনেক রকমের এই YouTube চ্যানেল সংক্রান্ত বিভিন্ন রকমের মেইল আসে। কিছু কোলাবোরেশন এর জন্য মেইল, কিছু প্রমোশন এর জন্য মেইল। কোনটাতেই আমি সাড়া দিই না। তোমরা জানো যারা আমার চ্যানেল এবং তার সঙ্গে গ্রুপগুলোর সাথে জড়িত WhatsApp, Telegram গ্রুপগুলো যেগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। যে টেক্সট বুক ছাড়া একমাত্র যেহেতু টেক্সট বুক আমি নিজে ছাত্রাবস্থায় ব্যবহার করেছি। টেক্সট বুক ছাড়া কারো সাথে আমি কোন রকম কোলাবোরেশন এর পথে হাঁটি না। তো মেইলগুলো যথারীতি চেক করি। তো সেই মেইলগুলো চেক করতে জাস্ট মেইলে ঢুকছি, জাস্ট পড়ে দেখছি কি আছে এবং ব্যাক করছি। সেটা করতে কোনো একটা মেইলের মধ্যে আমার ক্লিক হয়ে যায় একটা এবং সেই একটি ক্লিক আমি মনে আছে যে এটার পরে যখন আমি সাইবার থানায় যাই সেখানে আমি বলি যে জাস্ট একটাই ক্লিক হয়েছিল। তখন আমাকে সেখানকার যিনি আধিকারিক তিনি বলেন, "জানেন তো এই একটাই ক্লিকে মানে আল্টিমেটলি যে বিপদটা সেটা চলে আসে। ওই একটাই ক্লিক, কখনো ক্লিক না করেও।" এবং ওই একটি ক্লিক করার পরেই আমার মেইল আইডি যেটা সেটা অথেন্টিকেট হয়ে যায় এবং আমার সবথেকে বড় ভুল ছিল আমার প্রাইমারি আ মেইল আইডিতে YouTube চলে এবং সেটাই সব জায়গায় লিঙ্ক করা। এবং তৎক্ষণাৎ হ্যাকারের হাতে যাবতীয় আমার ডেটা চলে যায়। আমার মেইল আইডি চলে যায়, সেটা কম্প্রোমাইজড হয়ে যায় এবং আমার যা কিছু গ্যাজেট, যা কিছু ডিভাইস সেগুলোর সবকিছুতেই এই মেইল আইডি দিয়েই আমার লগইন করা ছিল। এটাই প্রাইমারি মেইল আইডি হিসেবে দেওয়া ছিল। আমার সমস্ত গ্যাজেটগুলোর সাথে ল্যাপটপ ছাড়া বাদবাকি যাবতীয় গ্যাজেট, সমস্ত গ্যাজেটগুলো সঙ্গে সঙ্গে সুইচড অফ হয়ে যায়। এবং এই সুইচ অফ হয়ে যাওয়ার সাথে আমার সমস্ত ডেটা এতদিন ধরে যা কিছু সংরক্ষিত, মোটামুটি গত আ ১৫ বছরে ডিজিটালি সংরক্ষিত স্মৃতি, ডেটা যা কিছু ছিল, সবটা ওই মুহূর্তে আ ভ্যানিশ হয়ে যায়। সেই আ আমাদের ফেলুদার আ যে সেই বলেছিল না? মানে ফেলুদার সিনেমায় ভ্যানিশ, দুষ্ট লোক ভ্যানিশ। তো সেই দুষ্ট লোকের মতো করে এখানে আমার সমস্ত স্মৃতি ওই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। এবং সেটা আর ফিরে পাওয়া সম্ভব হয়নি। এবং ওই মুহূর্তের জন্য আ সবটা দেখে মনে হয়েছিল মানে আমি একটুখানি জাস্ট দেখাই যে কতটা মুহূর্তের মধ্যেই পুরো কাজটা সমাধান হতে পারে, সমাধা হতে পারে। ১ম মেইলটা আসে ৬টা ৩৭
এবং এইটা হচ্ছে আমার রিকভারি যে মেইল আইডি ছিল, সেই রিকভারি মেইল আইডিতে ১ম মেইল আসে ৬:৩৭, ৬:৪৮ এ দ্বিতীয়, ৪৯ এ তৃতীয়, ৪৯ এই চতুর্থ, ৫০ এ পঞ্চম এবং ৫০ এই ষষ্ঠ এবং শেষ মেইলটি আসে এবং হ্যাকার তার কাজটি সমাধা করে। মাঝখানে সময়ের ব্যবধান কত? মাত্র ১৩ মিনিট। এই ১৩ মিনিটের মধ্যে কি হয়? আমার রিকভারি মেইল আইডি সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। আমার রিকভারি ফোন নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়। হ্যাকার নিজস্ব পাসকোড এখানে লাগিয়ে দেয়। একটা এক্সটার্নাল ডিভাইস দিয়ে সিকিউরিটি কি এখানে লাগিয়ে দেওয়া হয় এবং এটা উদ্ধার করার যাবতীয় পাসওয়ার্ড তো বদলে দেওয়া হয়। এটা উদ্ধার করার যাবতীয় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এবং তৎক্ষণাৎ আমার মাথায় স্ট্রাইক করে যে এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত জায়গায় লিঙ্কড এবং এটার সঙ্গে আমার YouTube চ্যানেল লিঙ্কড। আমি YouTube এ ঢুকে দেখি, YouTube এ ঢোকা মানে অন্য আ মেইল আইডি দিয়ে আমি YouTube এ ঢুকে দেখি যে চ্যানেলটা রয়েছে তখনও দেখাচ্ছে। কিছু হয়নি। কিন্তু অ্যাক্সেস আমার কাছে আর নেই। যেহেতু মেইল আইডির অ্যাক্সেস নেই সুতরাং চ্যানেলেরও অ্যাক্সেস নেই। আমি তৎক্ষণাৎ সেই মুহূর্তে ডিসাইড করতে পারছি না যে কি করব। স্বাভাবিক যেটা হয় যে তোমার আ এক প্রকার বলতে পারো মানে আমাদের তো একটা সময় ছিল যখন এই ডিজিটাল জীবন আলাদা করে কিছু ছিল না। এখন আমাদের ব্যক্তিগত জীবনের সাথে, সাথে ডিজিটাল জীবনটাও আমাদের একটা অংশ হয়ে গেছে বা আমাদের জীবনযাত্রার একটা অঙ্গ হয়ে গেছে। তো তোমার জীবনযাত্রার যে এক বা একাধিক যে সেগমেন্ট তার মধ্যে একটা অংশ পুরোপুরি আছে থেকে এক মুহূর্তে, জাস্ট এক মুহূর্তে নেই হয়ে গেল। তখন ঠিক যেরকম অনুভূতিটা হতে পারে অ্যাকচুয়ালি সেটাই হয়েছিল। তারপরে আমি খুঁজতে বসলাম যে কি করা যেতে পারে এবং ১ম যেটা আমার মাথায় স্ট্রাইক করল যে যেহেতু বহু ছেলেমেয়ে এই বিষয়টার সঙ্গে জড়িত। এখানে YouTube চ্যানেলে তখন 17,000 প্লাস সাবস্ক্রাইবার্স এবং বিভিন্ন WhatsApp গ্রুপ বা আ যে পড়ানোর যে গ্রুপগুলো সেখানে অনেকে জড়িত রয়েছে সেই বিষয়টার সঙ্গে। তো আমি আমার এক ছাত্র কাম ভাই তাকে ফোন করে বললাম যে, "সব জায়গায় যেন জানিয়ে দেওয়া হয়। আমার মেইল আইডি থেকে শুরু করে যাবতীয় কিছু এই মুহূর্তে হ্যাকারদের কবলে। কেউ যেন কোনরকম কোনো মেসেজ, লিঙ্ক ইত্যাদিতে সাড়া না দেয়।" এটা হচ্ছে একদম প্রাথমিক কর্তব্য বলে মনে হলো যাতে করে সবাই সতর্ক হয়ে যায়। তার কারণ ওই মুহূর্তে মেইল আইডির সাথে, সাথে আমার YouTube চ্যানেল, আমার ২ টি WhatsApp, ইনফ্যাক্ট ৩ টি। তার সাথে, সাথে Telegram, Facebook ইত্যাদি যাবতীয় Instagram সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস যা কিছু ছিল, সবটারই অ্যাক্সেস তাদের হাতে চলে যায়। এবং সেই মুহূর্তে কিছু রিকভার করা আমার পক্ষে সম্ভব ছিল না। পাক্কা ১০ ঘন্টা পরে Facebook টা উদ্ধার হয় এবং সেদিন রাত্রিবেলা যেহেতু ৬:৫০ এ লাস্ট ঘটনাটা ঘটে, আমি পুরোটা বুঝে উঠতে ৭:১৫ বেজে যায়। আমি বেরিয়ে পড়ি হচ্ছে থানার উদ্দেশ্যে। লোকাল যে সাইবার থানা রয়েছে সেখানে, লোকাল থানা এবং সাইবার থানা সেখানে অভিযোগ জানানোর জন্য যে, যেহেতু এই চ্যানেলটা এবং মেইল আইডি থেকে শুরু করে যাবতীয় কিছু হ্যাকারদের কবলে রয়েছে। সুতরাং তারা এটাকে কম্প্রোমাইজ করে যেকোনো রকমের খারাপ কাজ করতে পারে। কোনো রকম যদি দুর্বৃত্তায়ন হয় বিষয়টা নিয়ে, তাহলে সেই দায়টা যেন আমার উপর এসে না পড়ে। এবং এইটা আরো একটা মজার জায়গা। এই যে সাইবার থানা, সেটআপ, সরকারি সেটআপ এটা আরো একটা বেশ মজার জায়গা। আমি খুব বেশি আম বিস্তারিত বলব না বিষয়টা নিয়ে। তবে এই যে পদ্ধতি তার যে দীর্ঘসূত্রিতা, আমি এটুকু বলতে পারি সেদিন রাত্রিবেলা থানায় সেটা জানানো হয় একটা জেনারেল ডায়েরি আকারে এবং সেখান থেকে আমাকে সাইবার থানায় পাঠানো হয়। কাছেই সাইবার থানা। যেহেতু আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর খুব কাছে থাকি। সাইবার থানায় আমি গিয়ে দেখি যে সাইবার থানা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তখন ৯ঃ০০ বাজে খুব বেশি হলে। পরদিন সকালে খুলবে এবং ফোন নম্বরে ফোন করে আমি আর কিছু পাই না। কোন রকম যোগাযোগের সূত্র পাই না এবং পরদিন সেদিন রাত্রিবেলা আমি ভেবেছিলাম যে কোন সূত্র ইত্যাদি কাজে লাগাবো না। কিন্তু মানে তখন যেহেতু এমন একটা সিচুয়েশন যাতে আমার হাতে আর কিছু নেই। তাই বাধ্য হয়ে কিছু সূত্র, কিছু পরিচিতি সেগুলো কাজে লাগাতে হলো এবং পরদিন পশ্চিমবঙ্গের বলা যেতে পারে সবথেকে বড় দুটো আ সাইবার থানা তারা আম চেষ্টা করেন এই বিষয়টাকে সলভ করার জন্য এবং আল্টিমেটলি তারা আমাকে যে বিষয়টা জানায় যে, "আমাদের হাতে কিছু নেই। আপনি একটা নতুন মেইল আইডি খুলুন।" আমি যদি নতুন মেইল আইডি খুলতাম এবং এটা যদি সলিউশন হয়, তাহলে এই ৬:৫০ এর পরে যখন আমি ৭:১৫ এ পুরো বিষয়টা বুঝে উঠলাম, ৭:৩০ তে আমি নতুন মেইল আইডি খুলে নিতে পারতাম। যাই হোক, তো অনেক দৌড়াদৌড়ি ইত্যাদি অন্তে আমাকে তার পরদিন আমি দুপুরের পরে বিকালের মোটামুটি বিকেল নাগাদ আমি যেটা জানতে পারি, আমি যেটা বুঝতে পারি যে এই যে সরকারি ব্যবস্থা, সরকারি সিস্টেম সেটা দিয়ে আল্টিমেটলি কিছু হবে না। যা করার আমাকে নিজেকে করতে হবে। ওই যে বললাম যে সবথেকে বড় দুটো থানা তারা চেষ্টা করেছে, তারা আপ্রাণ চেষ্টা করেছে। এবং এখানে একটা বিষয় যে যেহেতু এই যে হ্যাকিংটা হয়েছে সেটা কে করেছে আমি জানি না। কিন্তু মূল যে হ্যাকিংটা, মূল যে প্রসিডিউর টা সেই পর্বটা ঘটেছে
বাইরে থেকে, বিদেশ থেকে। এবং ঐদিন সন্ধ্যাবেলাতেই চ্যানেলে হঠাৎ করে একটা ভিডিও স্ট্রিম হতে শুরু করে। এই ভিডিওটা। আমাকে কেউ মেসেজ করে যে, "স্যার চ্যানেলে কি হলো?" এবং দেখো অদ্ভুত ব্যাপার এখানে ১৮,০০০ লোক দেখছে। এত আমার সাবস্ক্রাইবারও নেই। ১৮,০০০ লোক এই ভিডিওটা লাইভ স্ট্রিম হতে শুরু করে এবং এই লাইভ স্ট্রিমিংটা ১৮,০০০ লোক সেই মুহূর্তে দেখছে। তখন বোধহয় ৯ঃ০০ বাজে এবং ৯:৩০ ১০টার সময় চ্যানেলটাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করার অপরাধে YouTube চ্যানেলটাকে রিমুভ করে দেয়। এবং সেটা এক প্রকার শাপে বর হয়েছে। তার কারণ যদি হ্যাকারদের কবলে চ্যানেলটা থাকতো তারা অনেক কিছু ক্ষতি করতে পারত চ্যানেলের। যেহেতু সেই মুহূর্তে YouTube চ্যানেলটাকে রিমুভ করে দেয়, যেহেতু এরকম একটা ভিডিও সেখানে প্লে হচ্ছিল, YouTube সাসপেক্ট করে যে কিছু হয়তো গন্ডগোল হচ্ছে, চ্যানেলটাকে সরিয়ে দেয়। তাদের YouTube প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটাকে সরিয়ে দেয়। এবং ১০টার পর থেকে চ্যানেল পুরোপুরি অফ হয়ে যায়। আর দেখা যাচ্ছে না চ্যানেল। তার পরদিন মানে সোমবার ৯ তারিখে সারাদিন এই বিষয়গুলো চলে। দৌড়াদৌড়ি ইত্যাদি বিষয়গুলো চলে এবং আমি বুঝতে পারি যে আল্টিমেটলি কিছু হওয়ার নয়। প্রচুর YouTube ভিডিও ইত্যাদি সমস্ত কিছু ঘেঁটে-ঘুটে দেখলাম। আ যে আল্টিমেটলি বিষয়টা যেটা যে তোমার কোনো Gmail আইডি সেটা যদি হ্যাকারদের কবলে চলে যায় কোনোভাবে এবং তারা যদি তোমার রিকভারি মেইল আইডি, রিকভারি ফোন নাম্বার সেগুলো চেঞ্জ করে নেয়, তোমার পক্ষে ওই মেইল আইডিটি আর ফিরে পাওয়া সম্ভব নয়। যদি না ওই মেইল আইডির সঙ্গে কোনো YouTube চ্যানেল লিঙ্ক থাকে। অর্থাৎ এই মেইল আইডির সাথে যদি আমার এই চ্যানেলটা লিঙ্কড না থাকতো এবং চ্যানেলটা যদি মোটামুটি একটা আকৃতির না হতো, তাহলে এই মেইল আইডিটা ফিরে পাওয়া আমার পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। এবং যেকোনো মানুষের পক্ষেই তাই। যেকোনো মানুষের জন্যই তাই। সন্ধ্যের পর থেকে আমি আবার সার্চ করতে বসলাম যে কি করা যেতে পারে। জানলাম যে হাইজ্যাক ফর্ম বলে একটা বিষয় হয় YouTube এর। আমি সেটাকে ফিল আপ করার চেষ্টা করলাম। সেটাকে পাওয়ার চেষ্টা করলাম প্রথমত। কোনোভাবেই সেটাকে পাওয়া সম্ভব হচ্ছে না। আমার আমি কাউকে কিছু বলিনি আলাদাভাবে। তবে আমার স্টুডেন্টরাই নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে বিশেষ করে ২-১ জন নিজ উদ্যোগে আ Twitter এ বা যেটার এখন নাম হচ্ছে X সেখানে টুইট করতে শুরু করে বেশ কিছু YouTube কে ট্যাগ করে এবং এরকম অনেকগুলো টুইট হয়। তারপরে YouTube থেকে আমাকে একটা আম ফর্ম পাঠানো হয়, হাইজ্যাক ফর্ম। সেটার মাথামুন্ডু আমি যথারীতি কিছু বুঝতে পারি না। এবং এই মুহূর্তে যেহেতু আমি মানে এটা আমার পরিচিত সকলেরই প্রায় জানা যে আমি এক প্রকার ডিজিটালি চ্যালেঞ্জড। সুতরাং সেই মুহূর্তে আমার পক্ষে কিছু করা সম্ভব হয় না। আমি কিছু বুঝে উঠতে পারিনি যে কি করা যেতে পারে। আমি সার্চ করতে একজনকে পাই যিনি হচ্ছেন টেক হেল্পার শিবম। এটা একটা YouTube চ্যানেল। বয়স বেশ কম, মানে অত্যন্ত কম বয়স। আ ইনি প্রফেশনালি এই কাজগুলো করে থাকেন। চ্যানেল রিকভার করে দেওয়া, YouTube চ্যানেল রিকভার করে দেওয়া প্রফেশনালি এটা করে থাকেন। তার বিনিময়ে অর্থ অবশ্যই নেন এবং এটা করে দিয়ে থাকেন। আমি তার সাথে যোগাযোগ করলাম। তিনি ওই মুহূর্তে আমার যাবতীয় ডেটা নিয়ে কাজ শুরু করলেন এবং অত্যন্ত প্রফেশনালি পুরো বিষয়টাকে করলেন। ২ দিন গেল, ৪ দিন গেল। সাধারণত এই ফর্ম ইত্যাদি ফিল আপ করে দেওয়ার ৪-৫ ঘন্টার মধ্যে অনেকের চ্যানেল রিকভার হয়ে যায়। খুব বেশি হলে ১ দিন, ২ দিন, ৩ দিন লাগে। ৭ দিন গেল, ১৪ দিন গেল। এত বিশ্রীভাবে জিনিসটাকে কম্প্রোমাইজ করা হয়েছিল যে একের পর এক YouTube এর সাথে মেইল, রিমেইল, রিপ্লাই ইত্যাদি চলতে থাকলো। একের পর এক YouTube জিনিস চাইছে মানে Google থেকে বিভিন্ন জিনিস চাওয়া হচ্ছে। আমরা আবার তার আ আমাদের তরফ থেকে তার রিপ্লাই যাচ্ছে। আবার কিছু চাইছে নতুন করে, আবার রিপ্লাই যাচ্ছে। ৭ দিন গেল, ১৪ দিন গেল। প্রায় ২০ দিনের মাথায় ২০ দিন, ১৮ দিন মতো। ১৮ দিনের মাথায় প্রায় আমরা চ্যানেলটা আবার ফিরে পেতে সমর্থ হই। চ্যানেল মানে আগে আমি মেইল আইডি পাই এবং মেইল আইডির পর চ্যানেলটা। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে মেইল আইডি তো রিকভার করা গেল ঠিক আছে। মানে মেইল আইডি রিকভার করতে গিয়ে যেটা দেখা গেল যে আমার পেরেন্ট আইডি বলে কোনো একটা মেইল আইডি সেট করে দেওয়া হয়েছে সুপারভাইজার আইডি হিসেবে। এবং এই পুরো ব্যাপারটা না এটার মধ্যে there is an input output মেথড বা একটা ইনসাইড আউটসাইড মেথড রয়েছে। আপাতভাবে যেটা দেখা যাচ্ছে যে চ্যানেলটা বাইরে থেকে হ্যাক করা হয়েছে। কিন্তু লোকাল কোনো সোর্স যে বিষয়টার সঙ্গে জড়িত নেই বা জড়িত নয়, সেটা কোনোভাবেই বলা সম্ভব নয় বা বলা যাবে না, দাবি করা যাবে না। তার কারণ পুরো জিনিসটাকে যখন রিকভারি প্রসেস প্রায় শেষ হয়ে এসেছে, আমি যখন মেইল আইডির পাসওয়ার্ড ইত্যাদি সব সেট করে দিয়েছি, নতুন করে আবার ফিরে পেয়েছি অনেক দিন পরে। এবং যিনি আমাকে ওই যে বললাম যে যিনি হেল্প করেছেন, তিনি নিজ মুখেই জানালেন যে আমি এত চ্যানেল রিকভার করেছি। তিনি প্রায় কয়েক হাজার চ্যানেল রিকভার করে দিয়েছেন এরকম। তার মধ্যে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলও রয়েছে। তিনি বললেন যে, "আপনার এই চ্যানেলটা রিকভার করার যে প্রসিডিউর টা, এটা আমার প্রফেশনাল লাইফ এ মানে প্রফেশনালি যে এত চ্যানেল রিকভার করা ইত্যাদি যে প্রসিডিউর গুলো তার মধ্যে লংগেস্ট ডিউরেশন রিকভার করতে যদি কোনটার ক্ষেত্রে লেগে থাকে সেটা হচ্ছে এইটা। এত বিশ্রীভাবে জিনিসটাকে কম্প্রোমাইজ করা হয়।" এবং আম মানে সেটার
এদিক ওদিক সমস্ত কিছু ক্ষতি করা হয়। তো পাসওয়ার্ড সেট করার পরে হঠাৎ করে একটা নতুন জিনিসের উদয় হলো। ওই যে বললাম যে বারংবার মেইল চালাচালি এগুলো চলেছে। এবং সেখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে এই মেইল আইডিটা, আমি নামটা উচ্চারণ করছি না, নামটা এখানে দেখা যাচ্ছে। এই নামের কোনো একজন এবং মেইল আইডিটিও দেখা যাচ্ছে। এই মেইল আইডিটিকে আমার মেইলের মানে কম্প্রোমাইজ করা হয়েছে। কম্প্রোমাইজ করে তার রিকভারি মেইল আইডি, রিকভারি ফোন নাম্বার ইত্যাদি সব তো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে একটি সুপারভাইজার অ্যাকাউন্ট সেট করে দেওয়া হয়েছে। সুপারভাইজার অ্যাকাউন্ট মানে কি? মানে তিনি আমার গতিবিধি নিয়ন্ত্রণ করবেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি আমার গতিবিধি নিয়ন্ত্রণ করবেন। আমি যদি রিকভার করেও নিই পাসওয়ার্ড সেট করেও নিই নিজের মতো করে নতুন করে মেইল আইডি রিকভার করে নিই, তারপরেও ইনি আমার মেইল আইডিটা এবং সেখানে যা গতিবিধি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং অদ্ভুতভাবে নামটি একটি বাঙালি নাম। এর বেশি কিছু আর বলতে চাই না। আ মজার বিষয় হচ্ছে, যেহেতু এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেইল আইডিটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় জায়গায় লিঙ্ক করা ছিল, এখন ডিলিং করা হয়েছে। চাইলে অনেক ক্ষতি বৃদ্ধি করা যেত। প্রচুর ডেটা ছিল, সেগুলো কিচ্ছু করা হয়নি। প্রচুর মেইল, কিচ্ছু করা হয়নি। ব্যাংক অ্যাকাউন্টে হাতও দেওয়া হয়নি। যদিও অনেকদিন মেইল আইডিটা তাদের কবলে ছিল এবং ব্যাংক অ্যাকাউন্টের থেকে মেইল আইডি ডিলিং করার জন্য আমার ১ দিন সময় লেগেছিল। তারপরেও কিচ্ছু করা হয়নি। সেখানে কোনো ক্ষতি করা হয়নি, কিচ্ছু করা হয়নি। একমাত্র টার্গেট ছিল ইউটিউব চ্যানেল। সুতরাং সেটাকেই আ সাফাই করে দেওয়া হয়েছিল এবং আমি ভেবেছিলাম যে সম্ভব নয়, ফিরে পাওয়া সম্ভব নয়। যাই হোক কোনোভাবে সেটা ফিরে পাওয়া গেছে। ফিরে তো পাওয়া গেল। যেটা হলো, ওই যে ১ম এই যেটা বললাম যে ধীরে সবই ফিরে পেলাম। আমার WhatsApp, একটা WhatsApp এর ব্যাকআপ পেলাম, আরেকটা WhatsApp এর কিছুই ব্যাকআপ পেলাম না। যাবতীয় কিছু আ প্রকার ভ্যানিশ হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আম কিছু মানুষ থাকে যারা স্মৃতি নিয়ে বাঁচতে ভালোবাসে। যারা পুরনো স্মৃতি খুব যত্ন করে রেখে দেয়। আমি খানিকটা তাদের মধ্যে পড়ি এবং এই গত ১৫ বছরের ওই যে বললাম যাবতীয় স্মৃতি সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু করার নেই, সেটাকে মেনে নিতে হবে। এবং এইখানে অনেকে মেসেজ করে জানতে চেয়েছে। আমি তো WhatsApp এর যে অ্যাক্সেস সেটা আমি দীর্ঘ ২৩ দিন পরে ফিরে পেয়েছি। ২৩ দিন আমি সম্পূর্ণ WhatsApp থেকে আ মানে একেবারে WhatsApp এ আমার WhatsApp এর কোনো অ্যাক্সেসই আমার কাছে ছিল না। নরমাল মেসেজে যা কিছু বার্তা আদান-প্রদান সেগুলো করতে হয়েছে। আ টেলিগ্রামটা আমার উদ্ধার হয়েছিল এবং টেলিগ্রামে আমি বিষয়টা জানিয়েও ছিলাম এবং সেখানে অনেকে আমাকে মেসেজ করেছে, পরিচিত, অপরিচিত। অপরিচিতর সংখ্যাই বেশি। তারা মেসেজ করেছে, জানিয়েছে যে, আ "সঙ্গে আছি, নতুন করে আবার শুরু করুন। আবার সব হবে।" আমি এক প্রকার তাই প্ল্যানিং করে নিয়েছিলাম। যাই হোক, নতুন করে আর শুরু করতে হয়নি। তবে পুরনো জিনিস যেটা ফিরে পাওয়া গেছে, একটা জিনিস হয় না যে হাত থেকে কোনো কিছু চলে যাওয়ার পর যখন সেটা অন্যের হাতে চলে যায়, তখন তাতে অনেক আম কাটা, ছেঁড়া, দাগ থাকে। সেই দাগগুলো অর্থাৎ সেই ক্ষতগুলোতে প্রলেপ দিতে হয়তো বেশ খানিকটা সময় লাগবে। রিচ একেবারে তলানিতে। এই বিষয়গুলো রয়েছে। তবুও নতুন করে শুরু করতে হবে, কিছু করার নেই। অনেকের যেটা প্রশ্ন এসেছে যে সেই সময় ফেব্রুয়ারি মাসে আমার একটা ব্যাচ শুরু করার কথা ছিল। ডেসক্রিপটিভ ব্যাচ এবং অবজেক্টিভ ব্যাচ বলেছিলাম তখন শুরু করব। সেগুলো যথারীতি করা সম্ভব হয়ে ওঠেনি। এই ব্যাচ কবে শুরু হবে এই প্রশ্নটা এসেছে। যেহেতু মার্চ মাস এসে গেছে এবং সবথেকে বড় কথা আমার আগামী মার্চ এবং এপ্রিল জুড়ে একটা প্রচন্ড রকমের ব্যস্ততা থাকবে পেশাগত কারণে। সামনে যেহেতু ইলেকশন রয়েছে। আম সুতরাং ব্যাচ শুরু হওয়ার বিষয়টা আমি এখনই কনফার্ম করতে পারছি না। বিভিন্ন শিক্ষকেরা রয়েছেন, আ প্রথিতযশা শিক্ষকেরা রয়েছেন, ডেসক্রিপটিভ বা অবজেক্টিভ ইংরেজি। তোমরা তাদের কাছে এবং অনেক জায়গাতেই ব্যাচ শুরু হচ্ছে বিভিন্ন রকমভাবে। তোমরা তাদের কাছে যেতে পারো। সেই জায়গাগুলোতে ভর্তি হতে পারো, সেই অপশনগুলো এক্সপ্লোর করতে পারো। কিন্তু যদি কেউ মনে করো যে আমার কাছেই আ পড়বে বা আমার সঙ্গে এগোতে চাইছো, তাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। আমি এই মুহূর্তে সিউর নই, যেহেতু সদ্য পুরো ব্যাপারগুলোকে ফিরে পাওয়া গেছে। সুতরাং আমি খুব একটা সিউর নই যে কবে থেকে আমি শুরু করতে পারব। হতে পারে মার্চের এন্ড, অথবা মার্চের এন্ডে যদি না হয়, তাহলে হয়তো মে মাসের ২য় সপ্তাহ। তার আগে কোনোভাবেই হয়তো সম্ভব হবে না। আর ওই যে বললাম যে শেষে সবাইকে ২-১ টা কথা বলার, আ যে নিজে কিভাবে সুরক্ষিত থাকবে। এই যে বললাম যে একটাই ক্লিক, আমার এই একটা ক্লিকে এবং সেটাও একেবারে অসতর্কতার বশে কোনোভাবেই মানে আ লোভে পড়ে বা কোনো কিছু পাওয়ার আশায় সেই ক্লিকটা হয়েছে, ইচ্ছাকৃতভাবে তা নয়। একেবারেই অসতর্কতার জেরেই এটা হয়েছে। অসতর্কভাবেও কোনোভাবে কোনো লিঙ্কে, কোনো অপরিচিত লিঙ্ক, কোনো মেইল, কোনো প্রলোভন, কোনো কিছুতে পা দিয়ে কোনো লিঙ্কে কোনোভাবে ক্লিক করো না।
শুধু এইটুকুই বলার। আ কেননা ওই যে বললাম যে আমরা যারা মোটামুটি এগুলো নিয়ে ডেসক্রিপটিভ লেখালেখিও করছি, যে সাইবার সচেতনতা, সাইবার প্রতারণা ইত্যাদি বিষয় নিয়ে, এবং সেখানে আমরা বেশ রচনা লিখছি যে কিভাবে সুরক্ষিত থাকতে হবে, ওটিপি শেয়ার করা যাবে না। একটা সময় তো ছিল যখন এই ওটিপির মাধ্যমেই যাবতীয় কিছু হতো। অর্থাৎ তোমার কাছে ওটিপি এলো, তুমি ওটিপি শেয়ার করলে তবেই তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারবে ইত্যাদি বিষয়গুলো ছিল। তো আমাদের সাথে, সাথে টেকনোলজি, আমাদের সাথে, সাথে বললে ভুল হবে। মানে আমাদের থেকে অনেক দ্রুত গতিতে টেকনোলজি নিজেকে বদলেছে, নিজেকে ইভলভ করেছে। বরং আমরাই তার সাথে মানিয়ে নিতে পারিনি। তারা নিত্য নতুন ফন্দি ফিকির সব বের করেছে, যারা দুর্বৃত্ত তারা। কিন্তু তাদের সেই ফন্দি ফিকিরগুলো বুঝে উঠতে আমাদের হয়তো বেশ কিছু ক্ষতি হয়ে যায়। তাই কেউ ওই দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমি যেহেতু ঠেকে শিখলাম, তোমরা ঠেকে শিখো না, তোমরা একটু দেখেই শিখো। কোনরকম কোনো ভুল লিঙ্কের, ভুল কেন? মানে এই লিঙ্কগুলো আমাদের কাছে এতটাই পরিচিত মনে হয়, মানে এতটাই জেনুইন মনে হয়, বরং একটু বেশিই জেনুইন মনে হয় এই ধরনের লিঙ্কগুলো। সুতরাং সেগুলোতে কোনোভাবেই ক্লিক করো না বা কোনোভাবেই সেগুলোতে পা দিও না। যারা এই পুরো সময়টা জুড়ে সঙ্গে ছিল তাদেরকে ধন্যবাদ। যারা ছিল না তাদেরকেও ধন্যবাদ। আ একটা বিষয় কি জানো তো? মানে এই যে ২-১ জন আগে জিজ্ঞাসা করেছিল যে এই যে সমস্ত কিছু চলে গেল, বিশেষ করে YouTube চ্যানেলে সবারই মূল যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এই যে এত কষ্ট করে খেটে খুঁটে YouTube চ্যানেলকে দাঁড় করানো ইত্যাদি, সেইটা যে চলে গেল পুরোপুরি, তাতে কষ্ট হয়নি? দেখো একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই যেটা করি, হয়তো ফ্রি জ্ঞান মনে হবে, কিন্তু তবুও বলি। আমরা অনেকেই যেটা করি যে আমরা যখন কোনো কিছু একটা পাই বা অর্জন করি বা তৈরি করি বা গড়ে তুলি, আমাদের অধিকাংশ ক্ষেত্রে মনে হয় যে সেটাই জীবন, সেটা ছাড়া আর কিছু নেই। কিন্তু আমি এটা আ মানে এই ব্যক্তিগত বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে চাই না। কিন্তু খুব ছোট্ট করে বলি যে আমি সবসময় যেটা ভাবতাম যে আজকে যা কিছু আছে সেটা যদি কাল সকালে উঠে সম্পূর্ণ নেই হয়ে যায়, তাহলে আমি বাঁচতে পারব তো? প্ল্যান বি কি? যেকোনো বিষয়ের জন্য আমরা অনেক সময় দেখি যে বিশেষ সরকারি চাকরির প্রিপারেশন এর ক্ষেত্রেও কোনো প্ল্যান বি নেই। ওই প্ল্যান এ কে লক্ষ্য করে এগিয়ে যাওয়া। সেই লাক্সারি আমাদের সবার কাছে থাকে না। প্ল্যান এ কে লক্ষ্য করে এগিয়ে যাওয়া এবং সেটাকেই সঙ্গে নিয়ে বাঁচা। কোনো প্ল্যান বি নেই। এটা যদি না হয় তাহলে কি হবে? তার কোনো চিন্তাভাবনা নেই। অনেকের কাছে লাক্সারি থাকে। তাদের কাছে প্ল্যান এটাই সব। সেটাকে নিয়েই তারা বেঁচে থাকে, সেটাকে নিয়েই তারা এগিয়ে থাকে। এগিয়ে যায়। কিন্তু আমাদের কাছে, যাদের কাছে সে লাক্সারি নেই, তাদের একটা প্ল্যান বি রেডি রাখতে হয়। আমি সবসময় সেটা ভাবতাম যে যেটা আছে এখন সঙ্গে যা কিছু আছে সেটা যদি আগামীকাল সকালবেলা না থাকে, তাহলে কি হতে পারে? তাহলে আমি বাঁচতে পারব তো? হাসিমুখে বাঁচতে পারব তো? এইটা যদি নিজে কখনো ভেবে নিতে পারো, যা কিছু আছে সেটা যদি কাল সকালে চলে যায়, যা কিছু প্রিয়, যা কিছু ভালো লাগা, যা কিছু ভালোবাসার, তার সঙ্গে attachment তো অবশ্যই থাকবে। কিন্তু সেই মানে একটা হচ্ছে টান, ভালো লাগা, ভালোবাসা, আরেকটা হচ্ছে অতিরিক্ত মায়া। এই অতিরিক্ত মায়ের বন্ধন যদি তার সাথে গড়ে না ওঠে, যদি অতিরিক্ত attachment যদি তার সঙ্গে তৈরি না হয়, যেকোনো বিষয়ের সঙ্গে, কোনো মেটেরিয়াল জিনিস হতে পারে, অন্য যেকোনো জিনিস হতে পারে, তাহলে হয়তো কষ্ট হবে। একটু মনকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন বোধ হবে। তারপরে আর খুব একটা সেটা নিয়ে কিছু মনে হবে না। মনে হবে ঠিক আছে চলো নতুন করে আবার এগোই। এবং এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটা না অনেক কিছু শেখা হবে। অনেক কিছু শেখা হবে, অনেক কিছু চেনা হবে, অনেক মানুষকে দেখা হবে, অনেক বিষয় জানা জানা যাবে। রোলার কোস্টার এর মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে দিয়ে যেতে, যেতে চিনতে পারবে যে, যে হাসির মুখগুলো থাকতো বা যে ভালো লাগার মুখগুলো থাকতো, তার মধ্যে কোনটা আসল কোনটা নকল ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে আরকি এটার সঙ্গে জড়িত থাকে। একটা কবি সুমনের লাইন আছে। আজকেই যখন এটার জন্য আমি এই যে পিটিটা এটা বানাচ্ছিলাম, তখন হঠাৎ করে এটা খেয়াল হলো। কবি সুমনের একটা গানের লাইন আছে যে, "আসুক ঘূর্ণিঝড় ভেঙে যাক সব নকল জেল্লা, নির্মাণ তারপর।" এই ঘূর্ণিঝড় বা ঝড় বাদল ইত্যাদি ঝঞ্ঝা যা কিছু আসছে, এর ফলে যেটা হয় এই যে নকল জেল্লা, ওই যে বললাম যে চারপাশে অনেকগুলো জিনিস যেগুলো দেখে মনে হয় নিজের, যেগুলো দেখে মনে হয় খুবই পরিচিত, যেগুলো দেখে মনে হয় খুবই আপন, শুভাকাঙ্ক্ষী, আ সেগুলো ওই একটা সময়ের পর বা এই ঘূর্ণিঝড়ের পর, এই ঘূর্ণিঝড় যখন তার যে আ ছাই-ভস্ম, সেই ছাই-ভস্মগুলো যখন রেখে যায়, সেই ছাই-ভস্মগুলো দেখে বোঝা যায় যে তার মধ্যে অনেকটাই ওই নকল জেল্লা। আম যেটার সঙ্গে হয়তো খুব একটা আত্মিক যোগ থাকা বা রাখা খুব একটা উচিত ছিল না। এবং এই নকল জেল্লাটা, সেটা যখন চিনে নেওয়া যায়, সেটা যখন বুঝে নেওয়া যায়, নির্মাণ তারপর। অর্থাৎ সেটা শুধু নিজেকে নির্মাণ করা নয়। নিজের সাথে, সাথে নিজের চারিপাশটা, নিজের বৃত্তটা, বৃত্তের পরিধি কতটা হবে, সেইটা নির্মাণ করাটা, সেটা গড়ে তোলাটা, এটাই হচ্ছে আসল কথা। এবং
অনেক সময় কিছু, কিছু ফেক আম আ আত্মম্ভরিতা, কিছু ফেক আম বলা যেতে পারে আ যে গর্ব, অহংকার ইত্যাদি বিষয়গুলো তৈরি হয়ে যায়। যখন আমরা কষ্ট করে হোক বা কষ্ট না করে হোক, কিছু জিনিস যখন পাই, আম অর্জন করি, তখন আমরা বোধ করি যে বোধহয় সম্পূর্ণটা নিজের চেষ্টায় করেছি। এর সঙ্গে আর কিচ্ছু জড়িত ছিল না। আমার অদৃষ্ট বা ভাগ্য বলা যেতে পারে সহজ কথায় বা অন্য কোনো কিছু তার সঙ্গে জড়িত নেই। আমি যা করেছি নিজে করেছি। কোনো সময় এই অহংকার বোধটা, এই আত্মম্ভরিতা এটা ভেঙে দেওয়ার জন্য এরকম ২-১ টা ঘূর্ণিঝড় প্রয়োজন হয়। এবং সেই ওই যে বললাম যে এই ঘূর্ণিঝড়ের পর নকল জেল্লা অর্থাৎ এই যে আম ব্যক্তিগত অহং বা ওই যে বললাম ফেক যে একটা বিলিফ যে সব নিজে করেছি, সবটাই আমার, যাবতীয় সবকিছু আমার, সেটা যখন ভেঙে যায়, তারপরের নির্মাণটা হচ্ছে আসল। সেটা ওই যে বললাম নিজেকে নির্মাণ, নিজের বৃত্ত নির্মাণ এবং যে জিনিসটা হারিয়েছিলাম সেটাকে আবার নতুন করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আসল কথা। আম অনেক কিছু বলা হলো, অনেক আ গল্প হলো। ১ম এই বলেছিলাম যে এটা পড়াশোনা সংক্রান্ত কোনো ভিডিও নয়। পড়াশোনার কোনো উপকরণ এখানে খুব একটা পাওয়া যাবে না। আশা করছি এরপর আম পড়াশোনার পড়াশোনা সংক্রান্ত কিছু জিনিস যতটা সম্ভব হবে যেহেতু সামনে ২ মাস খানিকটা পেশাগত ব্যস্ততা রয়েছে সে কারণে হয়তো সম্ভব হবে না খুব বেশি। যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করব। বড় ভিডিও হয়তো দেওয়া সম্ভব হবে না। তবে আমি কিছু প্ল্যানিং রয়েছে vocabulary এবং গ্রামার সংক্রান্ত কিছু শর্টস এর, যেটা আমি আগেও দিয়েছি এবং অনেকের বেশ ভাল লেগেছিল। সেরকম কিছু বিষয়ের আবার পরিকল্পনা রয়েছে। লং ভিডিও দেখা যাক যদি কোনো প্রয়োজন হয়। কারণ সামনে তো খুব একটা কিছু পরীক্ষা নেই। মানে আমি যে বিষয়গুলো পড়াই সেগুলো সংক্রান্ত অন্তত। ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ সেরকম কিছু নেই। সুতরাং এই মুহূর্তে আর কোনো মানে আম তার জন্য যে পরিকল্পনা ইত্যাদি সেগুলোও খুব একটা তৈরি করতে আমি পারছি না। WBCS প্রিলি আমরা জানি না কবে হবে। যদি মে বা জুন মাসে হয়, মে বা জুন মাস নাগাদ যদি হয়, তাহলে তার আগে নিশ্চয়ই WBCS এর জন্য যে ২৫ নম্বরের ইংরেজি থাকে, সেই সংক্রান্ত কিছু বা মানে লাইভ মক আরকি। এগুলো কিছু নিয়ে আসার চেষ্টা করব। দেখা যাক সেটা কি হয়। এবং ওই যে ব্যাচের কথা যেটা বললাম যে মার্চ মাসের শেষে যদি হয়, ঠিক আছে। আর যদি না হয় তাহলে হয়তো মে মাসের ২য় সপ্তাহ। তার আগে আর খুব একটা সম্ভব হবে না। যাই হোক সবাই খুব ভালো থেকো। আর ফিরে যখন এসেছে আম আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি। YouTube টাকে তো ফিরে পাওয়া গেল। ফিরে পাওয়ার পরে মানে এতটাই তার ভেতরে ঢুকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যে মডারেটর অপশনে একজনকে মডারেটর হিসেবে ঢুকিয়ে রাখা হয়েছে চ্যানেলে। যাতে করে আমি যদি চ্যানেলটা ফিরেও পাই, তারপরে আবার যাতে তাকে চ্যানেলটাকে যাতে আবার হ্যাক করা যায়। সেই পদ্ধতিও অবলম্বন করে রাখা হয়েছে। আম এবং ওই যেটা বললাম যে থ্যাংকস টু শিবম আ যে সে আরকি পুরো বিষয়টাকে মনিটর করেছিল, পুরো বিষয়টাকে দেখভাল করেছিল বলে প্রফেশনালি আম আইডেন্টিফাই করা বা ডিটেক্ট করা সম্ভব হয়েছে। চ্যানেল ফিরে পাওয়ার পরে, চ্যানেল ফিরে পাওয়া মানেই সব নয়। চ্যানেল ফিরে পাওয়ার পরে তার মধ্যে মডারেটর হিসেবে একটা মেইল আইডি বা একটা অ্যাকাউন্টকে এড করে রাখা হয়েছে। সেটা আবার চ্যানেলটাকে হ্যাক করতে পারে বা আবার কোনো ক্ষতি করতে পারে। সেটা তারপরে বোঝা গেছে এবং ডিটেক্ট করা গেছে এবং সেটার আবার সমাধান করা গেছে। তো ওই যে বললাম যে মানে একজন যে এত চ্যানেল আরকি রিকভার করেছে তার জন্য এটা ছিল লংগেস্ট রানিং একটা প্রসেস। আ একটা চ্যানেলকে রিকভার করা, এত ছোট একটা চ্যানেলকে রিকভার করা। যাই হোক, আহ কি বলছিলাম? হ্যাঁ, তাহলে আগামী দিনে আমাদের যেরকম ভিডিও ইত্যাদি আসতো, লাস্ট আমরা WBCS এর সফল ২ জন পরীক্ষার্থীর আম ভিডিও দিয়েছিলাম। তো সেই দুটো দেওয়ার পরপরই চ্যানেলটা হ্যাক হয়ে যায়। এবং আমার খারাপ লাগছে তাদের জন্য যে তাদের ভিডিওগুলো দিলাম এবং সেই ভিডিওগুলো দেওয়ার পরে সেগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারল না। 2nd যে ভিডিওটা এসেছিল WBC সাকসেস স্টোরি, সেই ভিডিওটা আসার জাস্ট বোধহয় ২-৩ দিনের মাথায়, হ্যাঁ, ২ দিনের মাথায় জাস্ট চ্যানেলটা চলে যায়। এবং সেই ভিডিওটার বেশি মানুষের কাছে পৌঁছানোরও সুযোগ পেল না। হয়তো কিছু মানুষের উপকার হতো যদি পৌঁছানোর সুযোগ পেত। যাই হোক, এটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বিশেষ কিছু বলার নেই বা কিছু করার নেই আমাদের। শো মাস্ট গো অন। সামনে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে আমাদের যা প্ল্যানিং রয়েছে সেগুলো আস্তে, আস্তে এক্সিকিউট করা হবে। সবাই ভালো থেকো। এতক্ষণ ধরে যারা এই অবান্তর কচকচানি শুনলে পুরো বিষয়টা যেটা তোমাদের খুব একটা কোনো কাজে লাগবে না। তাদের সকলকে ধন্যবাদ। যারা সোচ্চারে বা নিশ্চুপে পাশে ছিলে তাদের সকলকে ধন্যবাদ। এবং সবকিছু আমাদের ৩ টে WhatsApp গ্রুপ, Telegram যে গ্রুপ সেটা এবং YouTube চ্যানেল সমস্তটাই ধীরে এবং Facebook আমাদের একটা পেজ রয়েছে। ১ কাপ ইংলিশ বলে সার্চ করলে পেয়ে যাবে। সবটাই ধীরে আবার অ্যাক্টিভ হবে। আবার হয়তো পুরোনো ফর্মে ফিরবে। দেখা যাক। সকলকে থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ ফর স্টেইং হিয়ার। যারা এই এতক্ষণ ধরে শুনলে এবং আম মানে এই পুরো বিষয়টায় যারা সঙ্গে ছিলে, যারা মাঝে ফোন করেছো WhatsApp এ না পেয়ে,
বা নরমাল মেসেজ করেছো, করে জানতে চেয়েছো যে চ্যানেলের কি হলো, বন্ধ করে দেওয়া হলো কেন? আ সকলকে ধন্যবাদ এবং সবশেষে যেটা বলার যে নিজেরা একটু সচেতন থেকো। জানি সচেতন থাকা সব মুহূর্তে মানে এই যে বিষয়গুলো এগুলো একেবারে নিমেষের অসচেতনতার ফলে এগুলো হয়ে যায়। তবুও যতটা সম্ভব অ্যালার্ট থাকার চেষ্টা করো। কেননা আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে দামি জিনিস যাকে বলা হয়, মহার্ঘ বস্তু যেটা সেটা হচ্ছে ডেটা এবং সবথেকে বড় কথা ডিজিটাল ডেটা। এই ডেটা একবার হারিয়ে গেলে, এই ডেটা একবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেলে যে কি অসুবিধা হয়, কি কষ্টের সম্মুখীন হতে হয়। মানে কষ্ট মানে মানসিক কষ্টের কথা বলছি না। দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো সমাধা করতে গিয়ে যে কি কষ্টের সম্মুখীন হতে হয়, কি পদে, পদে বাধার সম্মুখীন হতে হয়, এটা আর বলার নয়। সে কারণে সবাই সুরক্ষিত থেকো, আ যত্নে রেখো।